গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্যভেদী বাসব থেকে একটি রহস্য উপন্যাস উত্তর সন্ধ্যায়। আজ শোনাব উপন্যাসটির তৃতীয় খণ্ড। শুভ লগ্নে বিয়ে হয়ে গেল একদিন। পাত্রীটি তর্করত্ন মশাইয়ের এক ছাত্রের মেয়ে। মেয়েটি ইন্টারমিডিয়েট পাশ করেছে। আহামরি না হলেও দেখতে শুনতে মন্দ নয়। মধুর অপছন্দ হল না। বিয়ের পর তার দিনগুলি চমৎকারভাবে কাটতে লাগল। মাঝে একবার ঘুরে এলো পুরী। মধুর যাবার ইচ্ছে ছিল অন্য কোথাও। সুনন্দার ইচ্ছে সমুদ্র দেখার। স্ত্রীর মতে মদ দিয়ে ঘুরে আসতে হলো পুরী। ওখানে দিন 10 কেটে গেল অচিন মূর্ছনার মধ্য দিয়ে। কবির কথা নয়, সত্যি সময় কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে মধুর বিয়ের পর মাস 8 কেটে গেল। কলেজ থেকে সবে ফিরছে মধু। অন্যান্য দিনের মতো আজ কিন্তু সুনন্দা তাকে হাসি মুখে অভ্যর্থনা করল না। দরজা খুলে দিয়ে বসল গিয়ে হেলান দেওয়া চেয়ারে। মধু ওর মুখের দিকে তাকালো। কেমন যেন শুকনো শুকনো লাগছে। নন্দা, তোমার শরীর খারাপ? অন্য ধারে মুখ ফিরিয়ে সুনন্দা বলল, না। তোমাকে শুকনো দেখাচ্ছে কেন? নিশ্চয় শরীর খারাপ হয়েছে। না মানে। মধু স্ত্রীর পাশে গিয়ে হাঁটু গেড়ে বসল মাটিতে। কি হয়েছে নন্দা? লুকিও না, আমায় বলো। মধু দেখতে পেল সুনন্দার মুখে ক্রমে আবিরের প্রলেপ পড়ছে। তোমাকে আগেই বলা উচিত ছিল, কিন্তু চেষ্টা করে বলতে পারিনি। আমি মানে আমার। বলো বলো, তোমার কি? আমরা বোধহয়। থেমে যাচ্ছ কেন, বলো না। আমরা বোধহয় আর দুজন থাকছি না। মধু বিস্ময়ে বলল, কেন? আমরা দুজন থাকছি না কেন? আমরা কয়েক মাস পরে 3 জন হয়ে যাচ্ছি। কি বললে নন্দা? আমরা মানে আমাদের? অসহ্য আনন্দে মধু সবলে জড়িয়ে ধরল সুনন্দাকে। তুমি কিভাবে বুঝলে? স্বামীর বুকে মুখ রেখেই সুনন্দা বলল, তোমার যেমন কথা। 3 মাস ধরে শরীরের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আসছে, বুঝতে পারবো না? মধু উঠে পড়ল, এগিয়ে চলল দরজার দিকে। কোথায় যাচ্ছ? ডাক্তারের সঙ্গে পরামর্শ করা দরকার। ছেলে মানুষই করো না। ডাক্তারের যখন প্রয়োজন হবে আমি নিজেই তোমাকে বলবো। এসো আমার কাছে। সুনন্দার কাছে এসে বসল মধু। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলল, আমাদের কি হবে বলো তো? ছেলে না, মেয়ে। মেয়ে কেন? তুমি ছেলে পছন্দ করো না? আমার মেয়েই ভালো। ছেলেরা বাপেদের কাছে ঘেঁষতে চায় না। তাদের সব ভালোবাসা মায়েদের প্রতি। সুনন্দা হাসতে হাসতে বলল, তুমি বাবু ভীষণ স্বার্থপর। মধুও হাসল। পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়, মানুষের জীবনের আনন্দও না। তার ধারণা ছিল হেসে খেলে আনন্দে বুঝি বা জীবন কেটে যাবে। ঝড় উঠল একদিন। ঝড়ের তাণ্ডব সমস্ত কিছুকে লণ্ডভণ্ড করে চলে গেল। ঝড়ের পর ভগ্নিস্তূপের উপর যখন মধু দাঁড়িয়ে রয়েছে, তখন তার পাশে সুনন্দা নেই। কোনোদিন এসে দাঁড়াবেও না। আচম্বিতে চির বিদায় নিয়ে চলে গেছে অন্য লোকে। এরকম যে হবে ডাক্তাররাও বুঝতে পারেননি। বরং পেশেন্টের সুস্থতা ক্রমে প্রকট হয়ে উঠছে বলে তাদের ধারণা হয়েছিল। সিজারিয়ান অপারেশনের পর বাচ্চার জন্ম দিয়েছিল সুনন্দা। তখন সময়োচিত অসুস্থতা ছাড়া আর কোনো উপসর্গ দেখা দেয়নি। মাসখানেক ভালোই কাটল। অনেক রঙিন স্বপ্ন দেখল দুজনে। একদিন সুনন্দা বলল, তোমার কথাই শুনলেন ঠাকুর? কোন কথা? মেয়ে হলো যে। মধু হেসে বলল, তাতে কি হয়েছে? আজকালকার মেয়ে ও ছেলের মধ্যে তফাৎটা কি বলো না? তুমি না হয় তোমার মেয়েকে ছেলের মতোই মানুষ করো। হঠাৎ একদিন মাঝরাতে সুনন্দার শরীর খারাপের দিকে মোড় নিল। ডাক্তারদের হাট বসিয়ে দিল মধু। অর্থ জলের মতো ব্যয় হতে লাগল। চিকিৎসায় নিষ্ঠার অভাব ছিল না, কিন্তু শেষ রক্ষা হল না। মধুর বুক খালি করে
সুনন্দা চলে গেল। এক ফোঁটাও চোখের জল পড়ল না তার। শোকে পাথর হয়ে যাওয়া একেই বলে বোধ হয়। 1 মাসের মেয়েকে বুকে আঁকড়ে মৃতা স্ত্রীর মুখের দিকে নিনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল। সুনন্দার মৃত্যুর পর 10 দিন অতিক্রম করেছে। নবজাতককে নিয়ে অসম্ভব অসুবিধার মধ্যে আছে মধু। প্রতিবেশী মহিলারা প্রথম কয়েকদিন বাচ্চার দেখাশোনা করেছিলেন। নিজেদের ঘর সংসারে কাজকর্ম ফেলে তার আর কতদিন পরে ঝক্কি সামলাবেন? মধুর আতান্তরে সীমা নেই। বাচ্চাকে সামলাতে পারছে না। সামলাতে পারার কথাও নয়। বাচ্চারই বা অপরাধ কি? স্বাভাবিক নিয়মে সে নিজের মাকে খুঁজবে। সে তো জানবে না তার জন্ম তার মায়ের মৃত্যুকে ডেকে এনেছে। বাচ্চার কান্নায় অস্থির মধুর দৃষ্টি পড়ল ড্রেসিং টেবিলের ওপর টাঙানো সুনন্দার বিরাট পোর্ট্রেটের দিকে। সে দ্রুত পায়ে গিয়ে দাঁড়ালো সেখানে। বাষ্পরুদ্ধ গলায় বলল, তুমি এইভাবে আমার সর্বনাশ কেন করলে নন্দা? তোমার এই উপহারকে সামলাবার সাধ্য কি আমার আছে? আমি বেঁচেও মরে আছি। তুমি আমার শুধু সর্বনাশ করনি, তুমি আমাকে খুন করেছ। আমার সত্তা, আমার ভবিষ্যৎকে নির্মমভাবে গলা টিপে মেরে রেখে গেছ। দরজায় কে করাঘাত করল। সুনন্দার পোর্ট্রেটের কাছ থেকে সরে এলো মধু। দরজা খুলে দিল। দরজার সামনে দাঁড়িয়ে নীলকণ্ঠ তর্করত্ন। বিষণ্ণ তার মুখ। তিনি ধীর কণ্ঠে বললেন, মধুসূদন স্যার, আপনি এসেছেন? আসা আমার সেই দিনই উচিত ছিল, কিন্তু আসতে পারিনি। বারংবার মনে হয়েছে এই বিয়োগান্ত ঘটনার জন্য দায়ী আমি। আমার কথা মতোই তুমি। তিনি কথা শেষ করলেন না। আর নিজেকে সংযত করতে পারল না মধু। 10 দিনের রুদ্ধ চোখের জল অজস্র ধারায় গড়িয়ে পড়ল গাল বেয়ে। ক্ষীণ তীক্ষ্ণ গলায় তখন নবজাতক কেঁদে চলেছে। সান্ত্বনা জানাবার ভাষা আমার নেই বাবা। ঘর বাঁধবার পরামর্শ দেবার সময় বুঝতে পারিনি আমি তোমার ঘর ভেঙে দিচ্ছি। মধু নিজেকে সামলাবার আপ্রাণ চেষ্টা করতে করতে বলল, আপনি সংকুচিত হবেন না স্যার, এ আমার ভাগ্যের দোষ। সুনন্দাকে ধরে রাখবার চেষ্টা কম আমি করিনি। ভাগ্যের সঙ্গে পেরে উঠব কেন? তর্করত্ন ভেতরে এলেন। অনেক কথা হলো দুজনের মধ্যে। কথায় কথায় উনি বললেন, এইভাবে চলতে থাকলে তুমি তো কোনোদিন কলেজে যেতে পারবে না। কিভাবে যাব বলুন? বাচ্চাটাকে কার কাছে রেখে যাব? কোনো মহিলা নিজের লোক তোমার নেই? তাকে আনিয়ে নাও। সত্যি কথা বলতে কি, তুমিও যে বাচ্চাকে সামলাতে পারছো তা তো নয়। দেখি। একসময় তর্করত্ন মশাই বিদায় নিলেন। মধু চিন্তা করে দেখল তিনি মন্দ কথা বলেননি। একজন আত্মীয়কে নিজের কাছে এনে না রাখলে বাচ্চাকে বাঁচানো যাবে না। তার পক্ষেও কাজকর্মে যোগ দেওয়া সহজ হবে না। প্রশ্ন দেখা দিল কাকে আনা যায়। নিজের সংসারের বিষয় ভ্রুক্ষেপ না করে কে তার সংসারের বোঝা হাসি মুখে বইবে? প্রথমে চিন্তার সমুদ্রে থই পাওয়া গেল না। শেষে ডাঙার সন্ধান পাওয়া গেল। মনে পড়ে গেল লাবণ্যদির কথা। লাবণ্যদি দুঃসম্পর্কের পিস্তুত দিদি হল মধুর। বিধবা হয়েছেন বিয়ে হবার মাত্র 3 বছর পরে। এখনও তিনি 40-এর কোঠা পার হননি। থাকেন বিরাটিতে। কোনো ঝক্কি ঝামেলা তার নেই। পান খান আর পাড়া বেরিয়ে সময় কাটান। কলকাতার দূরত্ব মাত্র 9 মাইল। মাঝে মাঝে আসেন এখানে। সিনেমা দেখে বিরাটিতে ফিরে যান। মধুর দৃঢ় ধারণা হলো তিনি সানন্দে এই বিপদে তাকে সাহায্য করবেন। সংবাদ পাঠানো হলো। লাবণ্যদি এলেন। ৮-৬০ চেহারা তার। গায়ের রং মাজা মাজা। কাঁচা বয়সের চেহারায় চটক ছিল, এখন দেখেও বুঝতে পারা যায়। তিনি সমস্ত শুনে অমত করলেন না। বাচ্চাটাকে তুলে নিলেন বুকে। স্বস্তির নিঃশ্বাস ফেলল মধু। লাবণ্যদি বাড়িতে আসার দিন 2 পর থেকেই মধু কলেজ যাওয়া আসা আরম্ভ করল। বাচ্চা ও বলিষ্ঠ আশ্রয় পেয়ে নিজেকে সামলে নিয়েছে বলা চলে। মাসখানেক কেটে গেল ক্রমে। সুনন্দার ঘা বুকের মধ্যে দগদগে থাকলেও অনেক নিশ্চিন্ত এখন মধু।
সেদিন একটু তাড়াতাড়ি বাড়ি ফিরল। ইচ্ছে ছিল নিজে বাড়িতে থেকে লাবণ্যদিকে সিনেমা দেখতে পাঠাবেন। এখানে এসে অবধি তিনি উপত মারাবার সুযোগ পাননি। কড়া নাড়তেই দরজা খুলে গেল। মধু সবিষয়ে লক্ষ্য করল লাবণ্যদি দরজা খুলে দিতে আসেননি। দরজা খুলে দিল একজন সুন্দরী তরুণী। মধু কিছু না বলে এগিয়ে গেল। ভেতরের বারান্দায় লাবণ্যদির সঙ্গে সাক্ষাৎ হতে সে সাগ্রহে প্রশ্ন করল, মেয়েটি কে? রেবা। তোমার কেউ হয় নাকি? আমার আবার কে হবে? শোভাবাজারে মেজমাসির বাড়ির পাশে ওরা থাকে, খুব আলাপ আছে। বেশ মেয়ে রেবা। তারপর কৈফিয়তের সুরে তিনি বললেন, রিলি ঘুমিয়ে পড়লে কিছু করার থাকে না, দীর্ঘ দুপুর একা একা হাঁপিয়ে উঠি। রেবাকে বলেছিলাম ও আসে মাঝে মাঝে, কথায় কথায় সময় কেটে যায়। লাবণ্যদি মধুর মেয়ের নাম দিয়েছেন মবালি, ছোট করে রিলি বলে ডাকা হয়। মধু বলল, ভালোই করেছ তো, উনি আসবেন, কথায় বার্তায় সময় কেটে যায়, ভালোই। সে নিজের ঘরে চলে গেল। রেবার সঙ্গে আরও কয়েকবার দেখা হয়েছে মধুর। সেদিন লিজার থাকায় তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। দেখা হয়েছে সেদিনই, কথা হয়নি। দু একটা কথা বলার ইচ্ছে যে তার হয়নি তা নয়, তবে কেন জানি না ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু বলেনি। হঠাৎ একদিন অনিবার্য কারণে দুজনের কিছু কথাবার্তা হয়ে গেল। 3টের কিছু পরে মধু বাড়ি ফিরেছিল। কড়া নাড়ার পর যথা নিয়মে দরজা খুলে দিল রেবা। বাড়ির মধ্যে প্রবেশ করে সে কিন্তু লাবণ্যদিকে দেখতে পেল না। জিজ্ঞাসু দৃষ্টিতে রেবার দিকে না তাকিয়ে তখন উপায় ছিল না। রিলি অঘরে ঘুমাচ্ছে। রেবার মৃদু গলায় বলল, উনি বেরিয়েছেন। কোথায় গেছেন? বিরাটি থেকে কয়েকজন কিছুক্ষণ আগে এসেছিলেন। উনি সিনেমা গেছেন। 6:45 মধ্যে এসে পড়বেন। ও। মধু নিজের ঘরে চলে গেল। মিনিট 10 অতিক্রম করেছে। রেবা এসে দাঁড়ালো পর্দা সরিয়ে। কিছু বলবেন? চা খাবেন কি? চা? লাবণ্যদি বলে গেছেন আপনাকে চা করে দেবার কথা। চায়ের দরকার নেই, আপনার কষ্ট হবে। রেবা একটু হেসে বলল, 1 কাপ চা করতে আমার কষ্ট হবে না। 1 কাপ চা কেন, আপনি খাবেন না? এই সময় আমি চা খাই না। এবার মধুর হাসার পালা। হেসে বলল, আমাদের দেশে চা খাবার কোনো সময় নেই, খেলেই হলো। 1 কাপ নয়, 2 কাপ তৈরি করবেন। রেবা চা তৈরি করতে চলে গেল। মাস 2 আরও কেটেছে। লাবণ্যদি বললেন, আমাকে দিন 2 জন্য বিরাটি যেতে হবে ভাই। মধু প্রমাদ গুনল, 2 দিনের জন্য? কেন লাবণ্যদি? শ্বশুরের বাৎসরিক, না গেলেই নয়। কিন্তু ওই দেখো, ছেলের মুখ অন্ধকার হয়ে উঠল। আমি কতদিন বাধা পড়ে থাকবো এখানে? এখন না হয় 2 দিনের জন্য যাচ্ছি, সামনের পুরো মাসটাই ছেড়ে দিতে হবে। 9 মাসিকে কথা দিয়েছি, তার সঙ্গে কেদার বদ্রী যাব। সর্বনাশ! রিলির কি হবে তাহলে? তুই আমাকে ধরে রাখতে চাইলে হবে কেন? পরকালের চিন্তা এখন থেকে যদি না করি, কখন করব বল? আমার একটা কথা শোন, তাহলে সব দিক রক্ষা পায়। বলো। বিয়ে করো। বিয়ে করব? কি বলছো লাবণ্যদি? ঠিকই বলছি, তোরও দেখাশোনা করবার লোক আসবে, রিলিও বাঁচবে। একবার তো বিয়ে করেছিলাম, দেখলে তো, ধাতে সইল না। ভাগ্যবানের বউ মরে, বুঝলি? মেয়েটা না থাকলে তোকে বিয়ে করতে বলতাম না। ওই অবধ শিশুর জন্য তোর অনেক দায় দায়িত্ব। স্বার্থ ত্যাগ করতে হবে। আমার কথাটা ভেবে দেখ। ও কথা থাক, এখন যে তুমি দিন 2 থাকবে না, তার কি হবে? তুই কলেজে থাকাকালীন রেবা রিলিকে দেখবে, রাত্রিটুকু শুধু তার কষ্ট। বিষয়ের শেষ প্রান্তে পৌঁছালো মধু। বলছো কি লাবণ্যদি, তোমার অনুপস্থিতির সময় উনি রিলিকে দেখবেন? আমি ওকে বলে রেখেছি। কিন্তু ভালো দেখাবে কি? খারাপ দেখাবার কি আছে? তুমি বুঝতে পারছো না, উনি একজন অবিবাহিত মহিলা, মানে। থাক, তোকে আর কথা বাড়াতে হবে না। বিশ্বাসের অমর্যাদা তুই করবি না জানি। আমি যা বলেছি মাথা ঠান্ডা করে দেখ, তাহলে সব দিক রক্ষা পায়। রেবার মতো মেয়ে হয় না,
রেবা, লাবণ্যদি, আমি তোর ভালো চাই মধু। না না, এ হতে পারে না, এ হবার নয় লাবণ্যদি। নিজের পায়ে যারা কুড়োল মারে আমি তাদের ঘৃণা করি। তুই রিলিকে মেরে ফেলতে চাস? একটু ভেবে দেখ, রেবা ওর জন্য জীবন দিতে পারে। আর বলো না, তুমি থামো লাবণ্যদি। আমি কিছু ভাবতে পারছি না, সমস্ত গোলমাল হয়ে যাচ্ছে। মধু ছুটে পালিয়ে গেল নিজের ঘরে। সেদিনকার মতো নিষ্কৃতি পেলেও বরাবরের জন্য নয়। লাবণ্যপ্রভা লেগে রইলেন মধুর পেছনে। দ্বিতীয়বার বিয়ে না করলে রিলিকে বাঁচানো যাবে না, এ কথা বারংবার বলে তাকে অতিষ্ঠ করে তুললেন। উপায়হীন মধুকে শেষ পর্যন্ত বলতে হলো, বেশ, তোমার কথা রাখব, কিন্তু রেবার বাবা কি দ্বিতীয় পক্ষর হাতে মেয়ে দিতে রাজি হবেন? হবেন বই কি, না হলে আমি তাকে রাজি করাবো। লাবণ্যপ্রভা নিজের কথা রাখল। কেদারবদ্রী যাবার পূর্বে রেবার সঙ্গে মধুর বিয়ের ব্যবস্থা করলেন। অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ কাজ শেষ হল। তর্করত্ন মশাই ছাড়া নিজের সহকর্মীদের কাউকে মধু আমন্ত্রণ জানায়নি। বিদায় নেবার সময় তিনি দুজনকে আন্তরিকভাবে আশীর্বাদ করে গেছেন। রেবা ও মধুকে বৌভাতের দিন একান্তে রেখে রিলিকে কোলে নিয়ে দরজা ভিজিয়ে দিয়ে লাবণ্যপ্রভা যখন ঘরের বাইরে এসেছেন, তখন 11:30 বেজে গেছে। মধু প্রথমে কিছু বলতে পারেনি। সুনন্দার পোর্ট্রেটের দিকে তাকিয়ে বসে থেকেছে অনেকক্ষণ। রেবা নববধূ, কি বলবে, সেও চুপচাপ। এখনও কোনো বাড়িতে সানাই বাজছে। দুটি জীবন নতুন জীবনে প্রবেশ করছে, সেখানে আর এখানে। একজন নতুনকে সাগ্রহে গ্রহণ করবার জন্য উন্মুখ কিনা কে জানে। দ্বিতীয়জন বেদনাদগ্ধ যে জীবন ফেলে এসেছে, সেই স্মৃতিকে রোমন্থন করবার জন্য হয়তো ব্যগ্র। একসময় মধু নীরবতা ভঙ্গ করল। রেবা, বলুন। তোমার জীবনের অনেক আনন্দকে আমি নষ্ট করে দিলাম। এ কথা কেন বলছেন? বয়স আমার যাই হোক না কেন, দ্বিতীয়বার বিয়ে করলাম, আর রিলি বিবাহিত জীবনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে গুরুদায়িত্ব তোমাকে নুয়ে দিয়েছে। রেবা কিছু বলল না। নীরবতার মধ্য দিয়ে মিনিট কয়েক আরও কাটল। তারপর মধু বলল, গোটা কত কথা তোমাকে বলে নিতে পারলে ভালো হতো, কিন্তু থাক, ফুলশয্যার রাতের একটা স্বতন্ত্র মাদকতা আছে। আমার জীবনে না হয় দ্বিতীয়বার, তোমার তো প্রথম। স্বাভাবিক নিয়মে কিছু অর্থহীন কথা আমরা এখন আলোচনা করব। রেবা মৃদু গলায় বলল, আপনি যা বলতে চাইছেন বলুন। না, থাক, মিথ্যে ভাবাবেগ আমার নেই, বলুন। সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা আমার স্বভাব বিরুদ্ধ। তোমাকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, অত্যন্ত অনিচ্ছার সঙ্গে দ্বিতীয়বার বিয়ে আমাকে করতে হয়েছে, এ কথা খুবই সত্যি। রিলি আমাকে দ্বিতীয়বার বিয়ে করতে বাধ্য করেছে। তোমার কাছে আমার এই প্রথম ও বিশেষ অনুরোধ, আমার ওপর তোমার কর্তব্য কিছু শিথিল হলেও ক্ষতি নেই, কিন্তু রিলিকে চোখের মণি করে রাখবে। রিলির জন্য আপনি চিন্তিত হবেন না। আমি বিশ্বাস করি রেবা, তুমি তাকে নিজের করে নিতে পারবে। আমার কি মনে হচ্ছে জানো? বলুন। মনে হচ্ছে সুনন্দা আমাদের দুজনের খুব কাছে দাঁড়িয়ে আছে। সে শুনছে আমরা তার রিলি সম্পর্কে কি আলোচনা করছি। আপনি ভূত বিশ্বাস করেন? সুনন্দার আত্মাকে ভূত বলে হেয় করো না। সে আমার জীবনে ওয়েসিস ছিল রেবা। যাক, ও সমস্ত কথা। রাত অনেক হলো, শুয়ে পড়ো এবার। আপনি? আমি একটি চিঠি লেখা শেষ করে শুতে আসছি। বিয়ের পর মাসখানেক কেটে গেছে। মধু রেবার কাছে জানতে চেয়েছিল দিন 10 ছুটি নেবে কিনা, রিলিকে নিয়ে দুজনে ঘুরে আসবে কোথাও। রেবা রাজি হয়নি। তার অভিমত হলো, এখন সিজন চেঞ্জের সময়, কলকাতার বাইরে গেলে অসুস্থ হয়ে পড়তে পারে রিলি। এখন থাক, ও আরও কিছু বড় হোক, তারপর যেখানে ইচ্ছে যাওয়া যাবে। মন্দ যুক্তি নয়। কলেজ থেকে ফিরে কাপড় বদলাতে বদলাতে মধু লক্ষ্য করল ড্রেসিং টেবিলের পাশে টাঙানো সুনন্দার বড় পোর্ট্রেটটা যথাস্থানে নেই। কোথায় গেল? রেবা ঘরে ছিল না, রিলিকে নিয়ে বাগানে আছে বোধহয়। ভেজানো দরজা ঠেলে বাড়িতে প্রবেশ করেছিল মধু।
রেবা, রেবা। মধুর আহ্বানে রেবা ঘরে এলো। অবাক হয়ে বলল, ও মা, তুমি কখন এলে? মিনিট কয়েক হলো। রিলি কোথায়? পাশের ঘরে ঘুমোচ্ছে। আচ্ছা, সুনন্দার ছবিটা এখান থেকে কোথায় গেল বলো তো? মুখ নামিয়ে রেবা বলল, আমি সরিয়ে রেখেছি। কেন সরিয়ে রেখেছো কেন? ওরকম জায়গায় কেউ ছবি টাঙিয়ে রাখে নাকি? আমার বৃষ্টি লাগলো, পরে বাইরের ঘরে টাঙিয়ে দিলে হবে। গম্ভীর গলায় মধু বলল, খুবই দুঃখের কথা। তুমি আমার বিবাহিত স্ত্রী, অথচ আমার মনের খোঁজ রাখো না। খোঁজ যদি না রাখবো তবে মানিয়ে চলছি কিভাবে? যুক্তি দিয়ে সমস্ত কিছুকে প্রমাণ করা যায় না রেবা। অনুভূতি হলো আরেক জিনিস। কাজটা তুমি ভালো করনি। রেবা তীক্ষ্ণ গলায় বলল, এবারই করতে আমি, অথচ দেওয়াল থেকে একটা ছবি সরিয়ে নেবার অধিকার পর্যন্ত নেই আমার। আগে জানা থাকলে নিশ্চয়ই কাজ করতাম না। অবুঝ হবার চেষ্টা করো না। ছবিটা কোথায় রেখেছো দাও, আমি আবার যথাস্থানে টাঙিয়ে রাখতে চাই। আছে কোথাও। রেবা দ্রুত পায়ে রান্নাঘরের দিকে চলে গেল। রেবার ব্যবহারে অত্যন্ত বিরক্ত হলো মধু। মনে হলো এ যেন জেনে বুঝে তার নরম জায়গায় আঘাত করেছে। সে রেবাকে অনুসরণ করে ছবিটির অনুসন্ধানে ব্যাপৃত হল। খুঁজতে হলো না বিশেষ, পাওয়া গেল ওয়ার্ড্রোবের পেছন দিকে। কাঁচ ফেটে গেছে। সুনন্দার সুন্দর মুখের উপর ফাটা কাচের অসংখ্য দাগ রেখায়িত হয়ে রয়েছে। একটা মুহূর্তের অবহেলায় খানখান হয়ে গেছে ছবিখানি। রাগে দুঃখে মধুর শরীর থেকে আগুনের হলকা বেরোতে লাগল। ছবি হাতে নিয়ে সে রান্নাঘরে উপস্থিত হল। রেবা চা তৈরি করছিল। আর চোখে তাকালো। তারপর মধুর উপস্থিতিকে গ্রাহ্য না করেই স্টোভের উপর থেকে কেটলি নামিয়ে পেয়ালায় লিকার ঢালতে থাকল। মধু গম্ভীর গলায় বলল, ছবিটা শুধু দেয়াল থেকে নামিয়ে নাওনি, কাঁচটাও ফাটিয়ে রেখেছ। আমি কাঁচ ফাটাইনি। নিজের থেকে কাঁচ ফেটেছে বলতে চাও? উঁচু থেকে খুলে পড়ে গেল, কাঁচ তো ফাটবেই। তুমি মিথ্যার আশ্রয় নিচ্ছ রেবা। একটু আগে বললে ছবিটা খুলে নিয়েছ, এখন বলছো পড়ে গেছে। ঝাঁঝালো গলায় রেবা বলল, যদি কাজটা ফাটিয়ে থাকি, কেমন লক্ষ টাকার ক্ষতি করে দিয়েছি। যে মরে গেছে তার ফেলে যাওয়া সমস্ত কিছুর ওপর তোমার যখন এত দুর্বলতা, তখন বিয়ে করেছিলে কেন? ছবি দেখে বাকি জীবন কাটিয়ে দিলে তো পারতে। রেবা, আমি... থাক থাক, আর সিনেমার নায়কের মতো ঢং করতে হবে না। তোমাকে কেন, বিয়ে আমি কাউকেই করতে চাইনি। লাবণ্যদের অসম্ভব জেদের জয় হয়েছে, শুধু রিলির জন্য। স্বার্থপর, নিজের স্বার্থের জন্য আমার জীবন ব্যর্থ করে দিতে তোমার বিবেকে বাঁধল না? চোখে আঁচল দিয়ে রেবা কান্নায় ভেঙে পড়ল। ফুপিয়ে ফুপিয়ে বলে চলল, টাকার তোমার অভাব নেই। রিলিকে দেখবার জন্য গভর্নেন্স রাখলেই তো পারতে। বিয়ে করবার কি দরকার ছিল? পরিস্থিতি এমন নাটকীয় হয়ে উঠবে মধু কল্পনা করতে পারেনি। বিব্রত হয়ে পড়ল। মনে হতে লাগল এই আলোচনাকে দীর্ঘ না করলে ভালো হতো। রেবার কাছে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলল, আমায় ভুল বোঝো না। তুমি আমার জায়গায় থাকলে আমি এখন যা বলেছি তুমিও তাই বলতে। যেতে দাও ও কথা। রেবা। রেবা কিছু বলল না। রাগ করে থাকলে তোমাকে কিন্তু অদ্ভুত সুন্দর দেখায়। খোশামত করতে হবে না। মধু হেসে ফেলল, বলল, পাড়ার রমেনবাবুর মেয়েকে কিন্তু আমি খোশামত করছি না। সময় বিশেষে নিজের স্ত্রীকে খোশামত করার অধিকার আমার নেই নাকি? বিনয়ের অবতার। কলেজের মেয়েরা আমায় কি বলে জানো? অবশ্য আড়ালে আবডালে থেকে শোনা, তারা বলে, লোকটার ভাগ্য দেখেছিস, দুবার বিয়ে করল, আবার দুবারই বউ পেয়েছে পদ্মিনীর মতো। আর ছেলেরা কি বলে? তারা আমায় হিংসে করে। রেবা হাসল। মধু স্থির করে ফেলল সুনন্দার ব্যাপার নিয়ে ভবিষ্যতে এমন আর কোনো কথা বলবে না যাতে বাকবিতণ্ডা সৃষ্টি হতে পারে। ওই সমস্ত বিষয় তার কাছে যত গুরুত্বপূর্ণ হোক না কেন, রেবার কাছে অতি তুচ্ছ ছাড়া কিছুই নয়। অধিকাংশ ক্ষেত্রে সপত্নী পাশে থাক বা না থাক, তাকে ঘৃণা করা হলো স্বাভাবিক ধর্ম। রেবাকে দোষ দেওয়া যায় না। কারণে অকারণে সুনন্দার প্রশংসা করে থাকে মধু। স্বাভাবিকভাবে রেবার তা ভালো লাগেনি। মনের মধ্যে প্রচুর তুলনামূলক ভাব আনাগোনা করেছে।
শেষে রাজ্যের আক্রোশ গিয়ে পড়েছে সুনন্দার পোর্ট্রেটটার উপর। সুনন্দার কথা আর তুলবে না মধু। সংসারে অশান্তিকে আমন্ত্রণ করে লাভ নেই। মাস 2 কেটে গেছে আরও। রিলের স্বাস্থ্য ভালো যাচ্ছে না। ওই বয়সের বাচ্চার যেমন স্বভাব হওয়া উচিত তেমন নয়। নামকরা ডাক্তারকে কল দিয়েছিল মধু। তিনি অভিমত প্রকাশ করেছেন, বিশেষ কোনো রোগ নেই, পুষ্টির অভাবে দুর্বল হয়ে যাচ্ছে। পুষ্টির অভাবে? মধু বিস্ময়ে হতবাক হয়ে গেছে। পুষ্টির অভাব তো হবার কথা নয়। বিশেষজ্ঞদের অভিমত নিয়ে ওই বয়সের শিশুর পক্ষে যা কিছু প্রয়োজন সমস্তই সংগ্রহ করে বাড়ি ভরিয়ে রেখেছে। তবে কেন পুষ্টির অভাবে রিলি দিন দিন দুর্বল হয়ে যাবে? ডাক্তার চলে যাবার পর মধু তাকিয়েছে রেবার মুখের দিকে। রেবা দ্বিধা জড়িত গলায় বলেছে, সময় মতো ঠিক ঠিক তো সব খাইয়ে যাওয়া হচ্ছে, কেন যে ও দুর্বল হয়ে পড়ছে ভগবান জানেন। আমি বরং 2 মাসের ছুটি নেই, কলকাতার বাইরে কোথাও হাওয়া বদল করে এলে ও শরীরে বল পেতে পারে। না না, ও কাজ করো না, হিতে বিপরীত হতে পারে। ঠান্ডা লেগে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হলে আর দেখতে হবে না। তার চেয়ে আমি বলি কি, মাদুলির ব্যবস্থা করি, টুকটাক বাচ্চাদের বেশ খাপ খায়। মাদুলি? তুমি ও সমস্ত বিশ্বাস করো না নাকি? আমার বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না রেবা। মাদুলি পড়লে যদি রিলির ভালো হয় তবে পড়াও। মাদুলি পরানো হলো রিলিকে। মধুর মনে হলো মাদুলি পরার পর রিলি একটু ভালোর দিকে। একেবারে স্বাভাবিক হয়ে গেলে রেবা একটা কাজের মতো কাজ করেছে বলতেই হবে। মধু অনেকটা নিশ্চিন্ত হল। বিশেষ কারণ এসে পড়ায় কর্তৃপক্ষের অনুরোধে মধুকে আজকাল গোটা কয়েক বেশি ক্লাস নিতে হয়। আগেকার মতো এখন সপ্তাহে 2-3 দিন লিজার থাকার দরুন দুপুরে বাড়ি চলে আসতে পারে না। ফিরতে 5টা বেজে যায়। কলেজ আজ বন্ধ হয়ে গেল 12টার সময়। কলেজের সেক্রেটারি হঠাৎ মারা যাওয়ায় এ বন্ধ। মধু বাড়ি ফিরে এলো। দরজার গোড়ায় পৌঁছে তাকে এক বিস্ময়ের মুখোমুখি দাঁড়াতে হলো। তালা ঝুলছে, অর্থাৎ রেবা কোথাও বেরিয়েছে। পর মুহূর্তে খুব অস্বাভাবিক কিছু মনে হলো না মধুর। প্রতিদিন একা বাড়িতে দুপুর কাটানো কষ্টকর। রিলিকে নিয়ে কোথাও বেরিয়েছে, হয়তো শোভাবাজারে গেছে। অনেকদিন তো বাপের বাড়ি যায়নি। ডুপ্লিকেট চাবি মধুর কাছে নেই। বাড়ির মধ্যে প্রবেশ করার পথ বন্ধ। 5টার আগে রেবা বাড়ি ফিরবে বলে তো মনে হয় না। এতক্ষণ সময় অতিক্রম করবার একমাত্র জায়গা হলো সিনেমা। আজকের কাগজে দেখেছে লাইট হাউজে হিচককের বই এসেছে। মধু রিস্টওয়াচের দিকে তাকালো। 1:45 মাত্র। সিনেমা আরম্ভ হতে এখনও অনেক দেরি। এই সময়টুকু অবশ্য কফি হাউজে কাটিয়ে দেওয়া যায়। দরজার গোড়া থেকে সরে আসবার আগেই কিন্তু এক অভাবনীয় ঘটনা ঘটল। বাড়ির মধ্য থেকে কান্নার শব্দ ভেসে এলো। রিলি কাঁদছে। কি অবিশ্বাস্য ব্যাপার! রিলিকে ঘরে বন্ধ করে রেখে রেবা বেরিয়ে গেছে। যতক্ষণ না ফিরে আসবে ও ওইভাবে কাঁদতে থাকবে। চরম অস্থিরতা নিয়ে তালা ধরে টানাটানি করতে লাগলো মধু। টামলারের প্যাডলক টানলে খুলে যাবার বস্তু নয়। অসহায় দৃষ্টিতে মধু চারদিকে তাকাতে লাগল। ওই দরজা না খুললে বাড়িতে প্রবেশ করা যাবে না কোনো মতে। রিলি তখন বিরামহীনভাবে কেঁদে চলেছে। নিজের সমস্ত শক্তি দিয়ে দরজায় বার কতক ধাক্কা মারল। কোনো লাভ হলো না। সেগুন কাঠে দরজা ভাঙা তো দূরের কথা, একটু চির পর্যন্ত খেল না। মধু উপায়ন্তর না দেখে হরিহর বাবুর বাড়ি দৌড়ে গেল। হরিহর রায় তার প্রতিবেশী। তিনি নিজের বাইরের ঘরে বসে খবরের কাগজ পড়ছিলেন। মধুকে উত্তেজিতভাবে প্রবেশ করতে দেখে বললেন, কি হয়েছে মধুসূদন? মধু নিজের মুখের ভাবকে সাধ্যমতো স্বাভাবিক করে বলল, আপনার কাছে পুরন চাবির গোছা আছে? একটা তালার চাবি হারিয়ে ফেলেছি, দেখতাম একবার। গোছা আছে, তালাটা কোন মেকার? টামলারের প্যাডলক। প্যাডলক? তার ডুপ্লিকেট তো হবে না। মধু নিরাশ হয়ে হরিহর বাবুর বাড়ি থেকে বেরিয়ে এলো। প্যাডলকের ডুপ্লিকেট যে যেখানে সেখানে পাওয়া যায় না এ কথা তার খেয়াল ছিল না। বাড়ির সামনে ফিরে আরেক দৃশ্যের অবতারণা লক্ষ্য করল। দরজায় তালা নেই, অর্থাৎ রেবা ফিরে এসেছে। স্পন্দন অসম্ভব দ্রুত হয়ে উঠল মধুর।
নিজের উত্তেজনাকে আপ্রাণভাবে দমন করতে করতে সে গিয়ে করাঘাত করল দরজায়। রেবা খুলে দিল দরজা। ওর চোখে উত্তেজনার কোনো ছায়া দেখতে পাওয়া গেল না। স্বাভাবিক গলায় প্রশ্ন করল, আজ এত তাড়াতাড়ি ফিরে এলে? মধু দরজা অতিক্রম করল। বলল, সেক্রেটারি মারা যাওয়ায় কলেজ বন্ধ হয়ে গেছে। রিলির কান্না বন্ধ হয়েছে। সে ফিডিং বটলে দুধ খাচ্ছিল। তুমি কোথায় গিয়েছিলে? রেবার মুখে এবার আশঙ্কার ছায়া পড়ল। তুমি কতক্ষণে এসেছ? কোথায় গিয়েছিলে? দোকানে গিয়েছিলাম, গোটাকয়েক টুকিটাকি জিনিস কিনবার ছিল। ভবিষ্যতে রিলিকে একলা ফেলে কোথাও যাবে না। ভয় পেয়ে গিয়ে অসম্ভব কেঁদেছে মেয়েটা। ঘুম পাড়িয়ে গিয়েছিলাম, এত তাড়াতাড়ি উঠে পড়বে কে জানত। কাপড় বদলে খাবার ঘরে এসো, চা দিচ্ছি। মধু আর কথা না বাড়িয়ে কাপড় বদলাতে গেল। দিন 10 পরে একটা সময় কলেজ সাসপেন্ড হয়ে গেল। বাড়ি ফিরতে মধুর 20 মিনিটের বেশি সময় লাগল না। আজও পূর্ব দৃশ্যের প্রতিফলন দেখতে পেল। দরজায় তালা লাগানো। রেবা বেরিয়েছে। রিলিকে সঙ্গে করে নিয়েই বেরিয়েছে নিশ্চয়ই। আজ দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে হলো না। সেই দিনের পর থেকে তালার দ্বিতীয় চাবিটা নিজের কাছে রেখেছে। তালা খুলে ভেতরে যাবার পরই রক্ত চনচন করে তার মাথায় চড়ে গেল। রিলিকে সঙ্গে করে নিয়ে যায়নি রেবা। নিজের বিছানায় সে অকাতরে ঘুমোচ্ছে। নিঃশ্বাসের চাপে তার জীর্ণ বুক উঠছে নামছে। শুকনো মুখে নেতিয়ে রয়েছে বিছানায়। রেবার মায়া হয় না? একা ফেলে চলে যায় কিভাবে? রিলির কাছে বসল মধু। সুনন্দার কথা মনে পড়ল। কয়েকদিন থেকে তার কথা বেশি করে মনে পড়ছে। আজ সুনন্দা বেঁচে থাকলে রিলির জন্য এত চিন্তা কি তাকে করতে হতো? কি প্রয়োজন ছিল তাকে এই চিন্তার সাগরে ডুবিয়ে তার পৃথিবী থেকে বিদায় নেবার? কিন্তু রেবা কোথায় গেল? সেদিন তাকে সতর্ক করে দিয়েছিল মধু, রিলিকে একা ফেলে কোথাও যেন না যায়। তবু সে একা বেরিয়ে গেল কেন? ওর এই হৃদয়হীন স্বভাবের জন্য মধু মনে মনে অত্যন্ত বিরক্ত হল। ঘণ্টাখানেক কেটে গেল, রেবার দেখা নেই। রেবা ফিরল 3:30 কিছু পরে। তালা খোলা অবস্থায় দরজা ভেজানো দেখেই ও বুঝে নিয়েছিল মধু ফিরে এসেছে। তার মুখে কিঞ্চিত বিহ্বলতার ছাপ পড়ল। দরজা ঠেলে ভেতরে গেল রেবা। মধু রিলিকে কোলে নিয়ে বারান্দায় পায়চারি করছিল। স্ত্রীকে দেখে ভ্রু কুঁচকাল। রেবা স্বাভাবিক গলায় বলবার চেষ্টা করল, কখন ফিরলে? গম্ভীর গলায় মধু বলল, 1:45। এত তাড়াতাড়ি ফিরেছিলে? কলেজ বুঝি সাসপেন্ড হয়ে গিয়েছিল? আমাকে প্রশ্ন করে নিজের দোষকে ঢাকবার চেষ্টা করো না। কোথায় গিয়েছিলে তুমি? রেবা চুপ করে রইল। চুপ করে রইলে যে? কোথায় গিয়েছিলে? কোথাও যাবার স্বাধীনতাটুকু পর্যন্ত আমার নেই? তোমাকে জিজ্ঞেস না করে গেলে চোখ রাঙিয়ে প্রশ্ন করবে? তীক্ষ্ণ গলায় মধু বলল, উল্টো চাপ দেওয়ার চেষ্টা করো না। আমি জানতে চাই কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে? কৈফিয়ত চাইছ? হ্যাঁ, কৈফিয়ত। তোমাকে আমি বারণ করে দিয়েছিলাম রিলিকে একা ফেলে কোথাও যাবে না। তা সত্ত্বেও তুমি কেন গিয়েছিলে? তোমার শরীরে দয়া মা নেই? এ অবোধ শিশুকে একা ফেলে ঘণ্টার পর ঘণ্টা বাইরে কাটিয়ে এলে? রেবা এগিয়ে এসে মধুর হাত ধরল। বলল নম্র গলায়, আমার ভুল হতে নেই বুঝি? এরকম মারাত্মক ভুলকে আমি অনিচ্ছাকৃত অপরাধ বলে মনে করতে পারছি না। আমি একটুকুতে উত্তেজিত হয়ে পড়ি। তোমাকে হয়তো... বিশ্বাস করো, আমি ভেবেছিলাম যাব আর আসব। এত দেরি হয়ে যাবে আমার ধারণা ছিল না। কিন্তু পরিতাপের কথা, আমি যে পয়েন্টের উপর স্টিক করে রয়েছি তুমি তার কাজ ঘেঁষেও যেতে পারোনি। তাড়াতাড়ি হোক বা দেরি হোক, তুমি একা বেরিয়েছিলে কেন? আমি তোমাকে বলে রেখেছি, যখনই বেরুবে রিলিকে সঙ্গে নিয়ে ছাড়া বেরুবে না। বলছি তো ভুল হয়ে গেছে, ভবিষ্যতে আর এরকম হবে না। রিলিকে আমায় দাও। যাও, কাপড় চোপড় ছেড়ে এসো লক্ষ্মীটি। আমি ওকে শুয়ে দিয়ে তোমার জন্য চা তৈরি করি। মধু আর কথা বাড়াল না। রিলিকে রেবার কোলে দিয়ে কাপড় বদলাতে গেল। সপ্তাহখানেক পর কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হল। কলেজ থেকে অসময়ে বাড়ি ফিরে রেবাকে দেখতে পেল না মধু। রিলি তখন কেঁদে চলেছে। মধুর মনের কানায় কানায় বিরক্তি ভরে উঠল। মেয়েকে সে কোলে তুলে নিল।
কোলে তুলে নেবার সঙ্গে সঙ্গে চমকে উঠল। জ্বরে গা পুড়ে যাচ্ছে রিলির। মধু নিজেকে কেমন অসহায় বোধ করতে লাগল। মন খারাপ হয়ে গেল অসম্ভব। এখন তার কর্তব্য কি? নিজেকে নিজে প্রশ্ন করল। রিলির আশু চিকিৎসার ব্যবস্থা করা। রিলিকে একা রেখে ডাক্তার ডেকে আনা সঙ্গত বিবেচনা করল না মধু। মেয়েকে নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কয়েক পা এগিয়েছে, একটা ট্যাক্সি এসে থামল। রেবা নামল ট্যাক্সি থেকে। ও মধুকে দেখতে পায়নি। ভাড়া মিটিয়ে দিয়ে বাড়ির ভেতরে গেল। ডাক্তারখানা বেশি দূরে নয়। তার বাবার আমল থেকে ডাক্তারবাবু তাদের বাড়িতে যাওয়া আসা করছেন। রিলিকে তিনি ভালোভাবে পরীক্ষা করলেন। ওষুধ লিখে দিয়ে বললেন, ভয়ের কিছু নেই। ওষুধ নিয়ে মধু বাড়ি ফিরে এলো। দরজার গোড়ায় দেখা হলো রেবার সঙ্গে। ওর মুখে ভয়ের ছাপ। মধু কিছু না বলে রিলিকে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। রেবা এলো তার পিছু পিছু। থার্মোমিটার দিয়ে রিলির জ্বর দেখা হলো 101। মৃদু গলায় রেবা প্রশ্ন করল, জ্বর হয়েছে? হ্যাঁ। মাথায় জলপট্টি দেব? ডাক্তার জলপট্টি দেবার কথা বলেনি। আমি বুঝতে পারিনি ওর শরীর খারাপ হয়েছে। যখন বেরিয়েছিলাম ও তখন ঘুমোচ্ছিল। যদিও তোমাকে কোনো প্রশ্ন করিনি। কেন কৈফিয়ত দিতে গিয়ে বিব্রত হচ্ছ? আমার বেড়ে যাওয়া অন্যায় হয়েছে। মধু তীক্ষ্ণ গলায় বলল, ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতে পারো না কি? তা যদি পারতে বারংবার রিলেকে এভাবে একা ফেলে বাড়ি থেকে বেরিয়ে যেতে না। রেবা আর কিছু বলল না। 3 দিন কলেজে গেল না মধু। রিলি সুস্থ হয়ে উঠল এই 3 দিনেই। 4র্থ দিন কলেজে যাবার আগে রেবার দিকে তাকিয়ে বলল, আমি কলেজে যাচ্ছি। রিলিকে তোমার হাতে দিয়ে গেলাম। ওকে একা ফেলে দুপুরে কোথাও যাবে না। এই 3 দিন ধরে মধু অনেক কথার সঙ্গে এ কথাও ভেবেছে, রেবা দুপুরে যায় কোথায়? বাপের বাড়ি গেলে সে কথাই বা পরিষ্কার করে বলে না কেন? বিরাটিতে যায় কি? লাবণ্যদের কাছে সময় কাটে আসে? যদি তাই হয় তবে স্বীকার করতে বাধা কোথায়? প্রকৃত ব্যাপার বোধ হয় অন্য কিছু, এমন কিছু যা বলতে সংকোচ হয় রেবার। আবার না গিয়ে উপায় থাকে না। এমনকি এই 3 দিনের মধ্যেও 5 মিনিটের জন্য বেরোচ্ছি বলে 3 ঘন্টা বাড়ির বাইরে কাটিয়ে এসেছে এক একবার। কোথায় যায়? কেন যায়? মধু অনুসন্ধান করে দেখবে রেবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যাবার উৎস কোথায়। শোভাবাজারে ওর বাপের বাড়িতে সন্ধান নিয়ে জানা গেল গত 2 মাসের মধ্যে ও সেখানে যায়নি। লাবণ্যদের ওখানে বিরাটিতেও যায়নি মাস 4। একটা বাঁকা সন্দেহ মধুর মনের মধ্যে গুলিয়ে উঠল। আকাশ পাতাল চিন্তা করতে করতে যখন কলেজে গেল তখন 2টো। একটা ক্লাস নেওয়া হলো না। তার জায়গায় নিশ্চয়ই অন্য কাউকে ক্লাস নিতে প্রিন্সিপাল পাঠিয়েছিলেন। পোর্টিকোর কাছে প্রফেসর সরকারের সঙ্গে দেখা হয়ে গেল। তিনি হাসবার চেষ্টা করতে করতে পাশ কাটিয়ে দ্রুত পায়ে চলে গেলেন। মধু লক্ষ্য করেছে কিছুদিন ধরে সহকর্মীরা তাকে একটু এড়িয়ে চলছেন। সময় সময় তাকে দেখলে চাপা গলায় কী সমস্ত নিজেদের মধ্যে আলোচনা করেন। ছাত্ররাও তার সম্পর্কে আজকাল উৎসাহী হয়ে উঠেছে। তাকে দেখলে তারা বিচিত্র হাসি ফুটিয়ে তোলে নিজেদের মুখে। ব্যাপার কি? অন্যদিন হলে সরকারের ব্যবহারের গুরুত্ব দিত না মধু। আজ তার মনে অস্থিরতা ছিল। সরকারকে ওইভাবে পাশ কাটিয়ে চলে যেতে দেখে কান গরম হয়ে উঠল তার। শুনুন। সরকার নিজের গতি রোধ করলেন। আমাকে বলছেন? এখানে আর কেউ নেই। আমি জানতে চাই কিছুদিন ধরে আমার সম্পর্কে আপনাদের ব্যবহার ভদ্রতা বিরুদ্ধ হয়ে উঠছে কেন? প্রফেসর সরকার কয়েক পা এগিয়ে এলেন। আপনার কথার অর্থ আমি বুঝতে পারলাম না। বিলক্ষণ বুঝতে পেরেছেন। আমাকে নিয়ে কি এত আলোচনা হয় আপনাদের মধ্যে, বলবেন কি? নাইবা শুনলেন? তবে এটুকু জেনে রাখুন, কথাটা কলেজের গভর্নিং বডির সেক্রেটারির কানেও উঠেছে। কথাটা কি? সরকারের মুখে বিদ্রূপের হাসি দেখা দিল। বলল, বললাম তো, নাইবা শুনলেন? বরেনবাবু, দেখুন মশাই, আমাকে চোখ রাঙিয়ে কোনো লাভ হবে না। বরং নিজের স্ত্রীকে গিয়ে ধমকান। তাতে হয়তো তিনি নিজের চরিত্র কিছু সংযত করতে পারেন। মধু হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সরকারের কলার চেপে ধরতে যাচ্ছিল। ঠিক এই সময় হাহা করে তর্করত্ন মশাই দুজনের প্রায় মধ্যে এসে পড়লেন।
এ কি হচ্ছে তোমাদের? আপনার ছাত্র ভালো বলতে পারবেন। নিজের কাঁধ একবার ঝাঁকিয়ে নিয়ে সরকার স্থান ত্যাগ করলেন। কি হয়েছে কি? তোমাকে তো ঠান্ডা প্রকৃতির লোক বলে জানতাম। মধু নিজেকে সংযত করে নিয়েছে এক লহমার মধ্যে। কলেজ প্রেমিসিসের মধ্যে একই সিন ক্রিয়েট করতে যাচ্ছিল সে। ভাগ্যক্রমে কোনো ছাত্র এখানে উপস্থিত ছিল না এই রক্ষে। মধু ঘটনাটা বলল তর্করত্ন মশাইকে। শেষে বলল, স্ত্রী সম্বন্ধে ইঙ্গিতপূর্ণ কথা বলতে দেখে নিজেকে স্থির রাখতে পারিনি। গম্ভীর মুখে তিনি সমস্ত শুনলেন। এক টিপ নুশি নিয়ে বললেন, কয়েকদিন থেকে কিছু কিছু কথা আমার কানেও আসছে। বৌমা নাকি... রেবার কথা বলছেন স্যার? হ্যাঁ, দেখো মধুসূদন, গৃহকে সামলে রাখার দায়িত্ব গৃহকর্তার। সে দায়িত্ব পালন করতে যদি গৃহকর্তা উদাসীন হয় তবে তাকে ঠকতে হবে। আপনি কি বলতে চাইছেন স্যার? আমি তোমার পিতৃস্থানীয়। আজ পর্যন্ত যা কিছু বলেছি তোমার ভালোর জন্যই বলেছি। একটু শক্ত হও। বৌমা নাকি আজকাল এমন সমস্ত লোকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন যারা সমাজের নিম্ন শ্রেণীর জীব। কলেজের অনেকেই দেখেছে। কানাকানি হওয়া স্বাভাবিক। মধুর শরীরের সমস্ত রক্ত হঠাৎ অসম্ভব গরম হয়ে উঠল। কান ঝাঁ ঝাঁ করতে লাগল। রাগ আর বিরক্তি তার মনকে প্রায় পিষে ফেলল। একটা কথাও বলল না সে। বলল না বললে ভুল হবে, বলতে পারল না। বিস্মিত তর্ক রত্নমশাইয়ের সামনে দিয়ে প্রায় দৌড়াতে দৌড়াতে কলেজ কম্পাউন্ড অতিক্রম করল। 3 দিন বাড়িতে কাটিয়ে আজ কলেজে এসেছিল, কিন্তু কলেজ আর করা হলো না। মধু ফিরে চলল বাড়িতে। ট্যাক্সিতে মিনিট 15 বেশি লাগল না। ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকতে সে লক্ষ্য করল পরিপাটি করে সেজে হাতে ভ্যানিটি ব্যাগ নিয়ে রেবা বাইরে বেরোবার জন্য প্রস্তুত হয়েছে। মধুকে দেখেই ওর মুখে ভয়ের ছায়া ফুটে উঠল। ভয়কে জয় করবার ক্ষমতা তার অপার। মধু কিছু বলার আগেই শান্ত গলায় ও বলল, তুমি এসে পড়েছ? ভালোই হলো, আমি বেরুচ্ছি। আমি না এসে পড়লেও তুমি বেরুতেই হতো যে। ফেটে পড়ল মধু। আমি তোমাকে নিষেধ করেছিলাম, তা সত্ত্বেও একটা দুধের বাচ্চাকে একলা ফেলে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ? নিজের স্বভাবকে বদলাতে এতটুকু ইচ্ছে করে না তোমার? ভগবান জানেন তোমার মন কী দিয়ে গড়া। রেবা নিজের গলার আওয়াজ জড়িয়ে বলল, তুমি চাও এই 4 দেওয়ালের মধ্যে দিনের পর দিন থেকে আমি নিজের জীবন নষ্ট করে দেব? আমার দ্বারা তা হবে না। তুমি যা বলছো আমি তা কোনোদিন চাই না। আমার যা কিছু বক্তব্য সমস্তই রিলিকে নিয়ে। রিলি? অতিষ্ঠ হয়ে উঠলাম। তোমার স্ত্রী দরকার ছিল না, দরকার ছিল মেয়েকে দেখাশোনা করবার জন্য একজনকে। বিয়ে করে লোক হাসাতে গেলে কেন? একজন গভর্নেস রাখলে পারতে। টাকার তো আর অভাব নেই। আমি তোমাকে ধরে বেঁধে বিয়ে করিনি। তোমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এনেছিলেন লাবণ্যদি। আমার স্ত্রী হয়ে এ বাড়িতে প্রবেশ করবার পর কোন গুরুদায়িত্ব হাসি মুখে হাতে তুলে নিতে হবে তা তোমার অজানা ছিল না। রেবা দরজা থেকে এগিয়ে গেল। লেকচার দিতে থাকো, বাজে কথা শুনবার সময় আমার নেই। চললাম। দাঁড়াও। না, বাইরে যাও, তোমার হবে না। তোমার হুকুমে? হ্যাঁ, আমার হুকুমে। আরও 70 বছর আগে তোমার জন্মানো উচিত ছিল। নিজের স্ত্রীকে হুকুম দিয়ে উঠবোস করাতে পারতে। বিদ্রূপ গলায় ঢেলে দিয়ে মধু বলল, তখন এই ধরনের হুকুম করবার অবকাশ আমি পেতাম না, কারণ তোমার মতো স্বেচ্ছাচারী স্ত্রী সে যুগে মাথা কুটে মরে গেলেও পাওয়া যেত না। তুমি যদি ভেবে থাকো আমি কিছুই জানি না, তবে বলতে হবে ভুল ধারণা নিয়ে আছো। শুধু আমিই নয়, কলেজের অধ্যাপক ও ছাত্ররা, ওরা তোমার রাসলীলার কথা জেনে ফেলে আমার মাথা হেট করে দিয়েছে। লজ্জা করে না? ভদ্রগড়ের বউ হয়ে যার তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ। আর কেউ না জানলেও আমি জানি তাদের সঙ্গলাভ করবার আকাঙ্ক্ষা তোমার কত তীব্র। রেবা কল্পনা করতে পারেনি মধু এত তাড়াতাড়ি সব জেনে ফেলবে। একটু ইতস্তত করে অধর দংশন করে বলল, আমি এমন কিছু করিনি যার জন্য এত কথা বললে। কয়েকজন বন্ধুর সঙ্গে সময় কাটালে তা যে তোমার এবং তোমার কলেজের আর সকলের চোখে দোষণীয় হয়ে উঠবে বুঝতে পারিনি। বন্ধু যখন পুরুষ, সন্দেহ হওয়া স্বাভাবিক। আমরা যতই অনুকরণ করি না কেন, পাশ্চাত্য ভাবধারায় নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিতে আমাদের এখনও কয়েকশো বছর লাগবে বোধ হয়।
মেয়ে পুরুষের বন্ধুত্বকে আমরা সন্দেহের চোখে দেখতে অভ্যস্ত, আর সেই সন্দেহজনক কাজ তুমি করছো। মধু রিলির কাছে গিয়ে বসল। রিলি অকাতরে ঘুমুচ্ছে। তার ছোট শরীর বিছানার সঙ্গে প্রায় মিশে গেছে। পাণ্ডুর মুখ, এক ফোঁটা রক্তও যেন শরীরে নেই। কেউ কোনো কথা বলল না কয়েক মিনিট। রেবা দাঁড়িয়ে রইল একইভাবে। শেষে অনেকক্ষণ পরে বলল, এখন কি করতে চাও তুমি? কোন বিষয়ে? আমি তোমার একমাত্র প্রবলেম। আমার বিষয় কি করতে চাও জানতে চাইছি। রিলির মুখ থেকে মুখ না সরিয়ে মধু বলল, কিছুই করতে চাই না। তুমি আমার প্রবলেম হিসেবে বিরাজ থাকো, তাও আমার অভিপ্রেত নয়। তুমি নিজেকে একটু সংযত করো। অতীতের সমস্ত কথা আমি ভুলে যেতে রাজি আছি। রেবা এগিয়ে এলো, বসল মধুর পাশে। সংকোচ জড়ানো গলায় বলল, পরিণামের কথা চিন্তা না করেই সময় সময় অনেক কাজ করে ফেলি, পরে অনুশোচনা করতে হয়। ভবিষ্যতে এমন কোনো কাজ আর করব না যাতে তুমি কোনো অভিযোগ তুলতে পারো। মধু কিছু বলল না, রিলির মুখের দিকে তাকিয়েই বসে রইল। বেশ স্বচ্ছন্দ গতিতে কেটে গেছে আরও একটি মাস। আর কোনো অভিযোগ উত্থাপন করবার অবকাশ দেয়নি রেবা। মধু যে কোনো সময় ফিরে এসে দেখেছে ও বাড়িতে আছে। রিলিকে নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছে। খুশি হয়েছে সে। রেবা সম্পর্কে নিজের মনোভাবকে আমূল পরিবর্তন করবার জন্য ব্যস্ততা অনুভব করেছে। আরেক বিষয় নিয়ে মধু চিন্তা করে দেখেছে। কলেজে তাকে নিয়ে আলোচনা ক্রমেই বেড়ে চলেছে। সময় সময়ে ক্লাস নেওয়া কষ্টকর হয়ে পড়ে। ফাজিল উদ্ধত ছোকরা সব কালেই কলেজে কিছু থাকে। রোল করার সময় নিজের রোল নম্বর না বলে রেবার নাম উচ্চারণ করার দৃষ্টান্ত অত্যন্ত ঘন ঘন। এইভাবে দিনের পর দিন চলতে পারে না। মধু চিন্তা করে স্থির করে ফেলেছে এই কলেজ ছেড়ে দেবে। এমনকি কলকাতার কোনো কলেজে যোগ দেবে না। কোনো মফস্বলে নিজের কর্মকেন্দ্র বেছে নেবে। চেষ্টা করছিল। অল্পদিনের মধ্যেই বহরমপুর কলেজ থেকে আহ্বান এলো। মধু বলল রেবাকে, কাজে যোগ দেবার আগে জায়গাটা আমার মনোমতো হবে কিনা একবার দেখে আসা দরকার। কি বলো? বহরমপুর তো শুনেছি বেশ ভালো জায়গা। জায়গা ভালো সন্দেহ নেই, তবু একবার যাওয়া দরকার। আমি বরং কালই রওনা হয়ে যাই। একটা বাড়ি ঠিক করে আসি এই ফাঁকে। দিন তিনেকের মধ্যেই ফিরব। রিলির দিকে নজর রেখো, ওর শরীর আবার দিন কয়েক থেকে ভালো যাচ্ছে না। মধু বহরমপুর চলে গেল। ভালোই লাগলো জায়গাটা তার। কলেজের সেক্রেটারি ও প্রিন্সিপালের সঙ্গে দেখা হলো। দুজনেই অমায়িক, ভদ্র ব্যক্তি। ছোট একটা একতলা বাড়ি অল্প ভাড়াতে পাওয়া গেল। বাড়িওয়ালাকে 2 মাসের ভাড়া অ্যাডভান্স করে ঠিক 3 দিনের মাথায় কলকাতায় ফিরল মধু। তখন সন্ধ্যা হতে কিছু দেরি আছে। সূর্য সবে পাটে বসতে চলেছে। নিজের বাড়ির সামনে ট্যাক্সি থেকে মধু নামল। দরজায় তালা লাগানো। রিলিকে নিয়ে রেবা কোথাও বেরিয়েছে। এই কথা ভেবে নেওয়াই স্বাভাবিক। ডুপ্লিকেট চাবি কাছেই ছিল। তালা খুলে মধু ভেতরে গেল। সে কল্পনা করতে পারেনি ভেতরে তার জন্য এক কল্পনাতীত মর্মন্ত দৃশ্য অপেক্ষা করছে। বারান্দা অতিক্রম করে সে নিজের শোবার ঘরে গেল। বাইরে কিছু আলো অবশিষ্ট থাকলেও ঘরের মধ্যটা ছায়া ছায়া। হাত বাড়িয়ে সুইচ টিপল। আলোর বন্যায় ঘর ভরে যাওয়ার সঙ্গে সঙ্গে বজ্রাহতের মতো স্তব্ধ হয়ে গেল মধু। রিলি বিছানায় পড়ে আছে, স্থির নিস্পন্দ তার শরীর। অসংখ্য মাছি উড়ে বেড়াচ্ছে তার চারপাশে। চাক বেঁধে বসেছে শরীরের এখানে ওখানে। সম্বিত ফিরে পাবার পরই একটা বৃষ্টি সন্দেহ মধুর মনের মধ্যে গুলিয়ে উঠল। ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল বিছানার উপর। তার সন্দেহ অলীক নয়। রিলির ছোট্ট দেহে প্রাণ নেই। বহুক্ষণ পূর্বে মারা গেছে সে। কাঠিন্যের ঢল নেমেছে সমস্ত শরীরে। মনের মধ্যে হু হু করে উঠল মধুর। রিলি চলে গেল? তার অপরাধ কি? চলে যাওয়া ছাড়া তো উপায় ছিল না। এত উপেক্ষা, এত অত্যাচার ও ছোট্ট প্রাণে আর কতদিন সইবে? বিছানায় মুখ গুজে ছোট্ট ছেলের মতো মধু হাউ হাউ করে কাঁদতে লাগল। এইভাবে কতক্ষণ কেঁদেছে জানে না। মুখ তুলল এক সময়। সন্ধ্যা গাঢ় হয়েছে তখন। অস্থিসার বিবর্ণ রিলির উপর মাছির উপদ্রব আগেকার মতোই রয়েছে। মধু নিজের মনের মধ্যে দৃঢ়তা আনবার আপ্রাণ চেষ্টা করতে লাগল।
তাকালো না সুনন্দার ছবির দিকে। দু হাত দিয়ে রিলির প্রাণহীন দেহ তুলে নিল। বাড়ির বাইরে এসে একটা রিকশা উঠে বসল। রিকশা চালককে নির্দেশ দিল নিমতলায় যেতে। শ্মশান থেকে মধু ফিরল রাত 10টার পর। এখন যে কোনো পরিচিত লোক তাকে দেখলে চমকে উঠতেন। এই কয়েক ঘন্টায় তার বয়স বেড়ে গেছে যেন 10 বছর। সমস্ত মুখ রেখায় রেখায় কণ্টকিত হয়ে উঠেছে। স্লথ পায়ে নিজের ঘরে প্রবেশ করার মুখে দেখা হয়ে গেল রেবার সঙ্গে। ও ভয়চকিত মুখে দাঁড়িয়েছিল। মধু কিছু বলবার আগেই ও কিন্তু কিন্তু গলায় বলল, কোথা দিয়ে যে কি হয়ে গেল, এরকমটা হতে পারে আমি বুঝতে পারিনি। মধু এই কথাগুলির অপেক্ষায় বোধহয় ছিল। ফেটে পড়ল একেবারে। ছোট লোক, কি তোর মেয়ে মানুষ, বুঝতে পারোনি? ষড়যন্ত্র করে আমার জীবনের কোমল অবলম্বনকে এইভাবে কেড়ে নিয়ে এখন বলছো তুমি বুঝতে পারোনি? তুমি বিশ্বাস করো? থাক, কোনো কথা আমি শুনতে চাই না। রিলি চলে গেছে, তোমারও এ বাড়িতে থাকার হবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই মুহূর্তে। ঘটনা এই পথে গতি নেবে কল্পনা করতে পারেনি রেবা। কান্না জড়ানো গলায় বলল, কি বলছো তুমি? বেরিয়ে যাব? কোথায় বেরিয়ে যাব? যাবার জায়গার অভাব কি? এতক্ষণ আমার মান সম্মান নিয়ে যার সঙ্গে খেলা করে এলে সে তো তোমায় লুফে নেবে। ক্ষমা করো তুমি আমায়, আমার ভুল হয়ে গেছে। এরকম ভুল জীবনে আর হবে না। আমার জীবনটা ছাড়খাড় করে দেবার পরও অভিনয়? আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। আরও কিছু বলবার ইচ্ছে ছিল মধুর, কিন্তু বলতে গিয়েও থেমে গেল। ধীর গতিতে ঘর থেকে বেরিয়ে বারান্দা পেরিয়ে বাড়ির বাইরে চলে এলো। চারদিকের অবস্থা তখন থমথমে। আকাশের পরতে পরতে মেঘ। বৃষ্টি নামবে। মধুর মনের আকাশে বৃষ্টি হবার কিন্তু কোনো সম্ভাবনা নেই। ঝড় বইছে, প্রবল ঝড়। নিজের কাহিনী শেষ করে মধুসূদন গুপ্ত অন্যমনস্কভাবে সিগারেট ধরালেন। তার মুখের দিকে তাকিয়েছিল মৃগাঙ্ক ঘোষ, সুকুমারও। ওই মানুষটির জন্য দুজনের মনে সহানুভূতি তীর কোণে কাঁপছিল। মিনিট 5 কেটে গেল নীরবেই। শেষে মৃগাঙ্ক বললেন, শেষ পর্যন্ত কি হলো? দীর্ঘ নিঃশ্বাস ফেলে মধুসূদন বললেন, সেদিন সারাটা রাত পার্কেই কাটিয়ে দিলাম। বাড়ি ফিরেছিলাম সকাল 8টার পর। ফিরে এসে রেবাকে দেখতে পাইনি। হাট করে খোলা ছিল সদর দরজা। শূন্যতায় বাড়িখানা খাঁ খাঁ করছিল। ফিরে এসে 10 মিনিটও অপেক্ষা করলাম না সেখানে। বাড়িতে তালা লাগিয়ে সোজা চলে এলাম স্টেশনে। বহরমপুর গিয়ে ওখানকার কলেজে যোগ দিলাম। অবশ্য মন বসে কাজ করতে পারলাম না। ওখান থেকে গেলাম রামপুর হাটে। এভাবে কলেজে কলেজে ঘুরতে ঘুরতে মুঙ্গেরে গেছি। কতদিন টিকতে পারবো জানি না। আমার কথা শেষ হলো। মিস্টার ঘোষ, এবার আপনি আরম্ভ করুন। গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম শ্রীকৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্যভেদে বাসব থেকে একটি রহস্য উপন্যাস উত্তর সন্ধ্যায় এর 3য় খণ্ড। এরপরে আসছে 4র্থ খণ্ড। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন ও সুস্থ থাকুন এই প্রার্থনা রইল।